যখন যুদ্ধ শুরু হয়, আমিনের বয়স তখন 17। এক সোমবার রাতের খাবারের পর সে ঘোষণা করে যে সে যুদ্ধে যাবে। সোনাভান বিস্ময়ে চিৎকার করে ওঠেন, তুমি কি আমাকে একা রেখে যেতে চাও? বেশি সময় লাগবে না মা, সে আশ্বস্ত করে। প্রশিক্ষণ শেষ হলেই আমি ফিরে আসব। সেই রাতে সোনাভানের ঘুম আসে না। সূর্য ওঠার পর তিনি হাঁসের খোঁয়ার খুলে দেন। হাঁসগুলো দল বেঁধে বেরিয়ে আসে, গা ঝাড়া দেয় এবং সকালের খাবারের জন্য তার চারপাশে ক্যাক ক্যাক করতে থাকে। আজ তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেন। তিনি একটি মাটির বাটিতে পানির সঙ্গে ধানের কুড়া মিশিয়ে সামনে রাখেন। 5 মিনিটের মধ্যেই তারা সব খেয়ে পুকুরের দিকে চলে যায়। ততক্ষণে আমিন মুরগিগুলো ছেড়ে দিয়েছে। সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতিকে কোলে তুলে বারান্দায় বসে। নাশতা করতে করতে সে কোনো কথা শুরু করে না। সোনাভানের ফোলা চোখ দেখে সে বুঝতে পারে গত রাতের প্রসঙ্গ তোলা উচিত নয়। সে পাশ ফিরিয়ে নীরবে ভাত খাওয়া মোরগটির দিকে তাকিয়ে থাকে। আজ হাটবার, বাজারের দিন। আমিন বাজারে বিক্রি করতে যা নিয়ে যাবে সোনাভান সেগুলো গুছিয়ে রেখেছেন। 2 ডজন ডিম, 1 আঁটি সুপারি, একটি লাউ। বাজার প্রায় 1 মাইল দূরে। আমিন তার লুঙ্গির ওপর ছোট হাতাওয়ালা ফুলছাপ শার্ট পরে। ঘোলা আয়নায় তাকিয়ে চুল আছড়াতে আছড়াতে সে সিটি দেয়। বেরোনোর আগে বেতের ঝুড়ি মাথায় তুলে সে চিৎকার করে বলে, মা, আমি চললাম। সোনাভান ছোট নদীর পাড় ধরে তাকে যেতে দেখেন। প্রথমবারের মতো তার মনে হয় আমিন বড় হয়ে গেছে। সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে, বাবার মতোই লম্বা গলা আর সোজা কাঁধ পেয়েছে। সেই মুহূর্তে সোনাভান বুঝতে পারেন যুদ্ধ নয়, লড়াইই আমিনকে আকৃষ্ট করে। তার মৃত বাবার মতোই সে ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই আর নৌকাবাইচের পাগল। একই জেদ তার রক্তে বইছে। সে একবার কিছু ঠিক করলে তাকে আর কিছুতেই থামানো যায় না। তার ছোট্ট ছেলে এখন একজন পুরুষ। তার 15 বছর বয়স পর্যন্ত প্রায় কোনোদিনই এমন যায়নি যেদিন প্রতিবেশীরা এক গাদা অভিযোগ নিয়ে আসেনি। কখনো কখনো অন্য গ্রাম থেকেও 1-2 এসে হাজির হতো। তারা ঘরের ভেতর উঁকি দিয়ে জিজ্ঞেস করত, আমিন কি এখানে থাকে? সোনাভান দীর্ঘশ্বাস ফেলে বলতেন, এবার সে কি করেছে? তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে, গাছে ঝোলানো রসের হাঁড়িগুলো খালি করে দিয়েছে। সোনাভান আবার দীর্ঘশ্বাস ফেলতেন। তারপর আগন্তুকের কাছে ক্ষমা চাইতেন। তিনি বলতে ঘৃণা করতেন যে তিনি একাই ছেলেকে বড় করেছেন। সম্ভব হলে তিনি 1 ডজন ডিম এনে আগন্তুকের হাতে দিয়ে বলতেন, দয়া করে এগুলো আপনার বাচ্চাদের জন্য নিয়ে যান। রাতে সোনাভান বিছানা থেকে উঠে হারিকেন বাতি হাতে নিয়ে পা টিপে টিপে আমিনের ঘরে যান। তিনি তার বিছানার পাশে দাঁড়িয়ে ঘুমন্ত ছেলের দিকে তাকান। সে তার বাবার মতো নাক ডাকে। তার গায়ের রং মায়ের মতো ফর্সা, আর ছোট গোল নাকটিও মায়ের মতো। তিনি তার গাল ছুঁয়ে দেখেন, তার প্রশস্ত কপাল। তার পাশে শুয়ে পড়ার ইচ্ছাকে তিনি দমিয়ে রাখেন, সেই পুরনো দিনের মতো যখন তিনি শিশুকে বুকে জড়িয়ে ঘুমোতেন। বুড়ো চৌকিদারের তরুণী স্ত্রী সতর্ক করে বলে, তোমার মোরগকে সামলে রাখো, আমি আর তাকে আমার বাড়িতে দেখতে চাই না। সোনাভান জবাব দেন, কেউ যদি আমার ছেলেকে ছোঁয়ে তবে তার ফল ভুগতে হবে। তিনি মতিকে সারাদিন আটকে রাখেন। এতে সে দুঃখী হয়ে পড়ে। তার নিঃসঙ্গ বন্দিত্ব সোনাভানের হৃদয়কে বিদ্ধ করে। পরদিন সকালে তিনি তাকে ছেড়ে দেন। কিছু ছেলে মেলায় মোরগের লড়াইয়ের জন্য মতিকে ধার চাইতে আসে। তারা টাকা দিতেও রাজি। কখনো না, তিনি বলেন, সে আমার ছেলে। সোমবার ভোর হয়, মতির ডাকে নয়। তার ঠান্ডা দেহ ডান দিকে কাত হয়ে পড়ে আছে, ঝুড়ির গায়ে ঠেস দিয়ে। চোখ দুটো বন্ধ, তার রাজকীয় মাথা নিচু। মতির ঝুড়ি কোলে নিয়ে সোনাভান নিথর বসে থাকেন। তিনি মতিকে তার স্বামীর কবরের পাশে কবর দেন। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। খালি উঠোন পেরিয়ে খালি বারান্দায় ওঠেন, খালি ঘরে ঢুকে খালি বিছানার ধারে বসেন। আরেকটি সকাল হয়, দুপুর আর বিকেল আসে যায়। খোয়ারের পাখিরা ডাকাডাকি করে, কেউ তাদের ছেলে দেয় না। প্রথমবারের মতো সোনাভানের ঘরের দরজা আর খোলে না।